নমস্কার নবম শ্রেণীর বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা উদ্ভিদের যে বাষ্পমোচন প্রক্রিয়া এর ব্যাপারে পড়ব। তো চলো সবচেয়ে প্রথমে বাষ্পমোচনের যে সংজ্ঞা সেটার ব্যাপারে জেনে নিই। তো বাষ্পমোচন হচ্ছে উদ্ভিদের এক ধরনের সারিভিত্তিক প্রক্রিয়া, ঠিক আছে, যেখানে উদ্ভিদেরা কি করে নিজের দেহে যে প্রয়োজনীয় অতিরিক্ত জল সেটাকে বাষ্প আকারে নিজের দেহ থেকে বের করে দেয়। এটাকে বাষ্পমোচন বলে। তো বাষ্পমোচন যে প্রক্রিয়া আছে সেটা অবশ্যই উদ্ভিদের পাতার মধ্যে ঘটে, ঠিক আছে। তো তো চলো এবারকে আমরা একটা পাতার আণুবীক্ষণিক গঠন সেটাকে দেখে নিই, ঠিক আছে। এরপরে আমরা সেই পাতার মধ্যে বাষ্পমোচন প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় সেটার ভাবে আরো বিস্তারিতভাবে জানব। যে কোনো একটা উদ্ভিদের পাতা নিয়ে সেই পাতাটাকে যদি আমরা প্রস্থ বরাবর কাটি এবং সেই অংশটাকে যদি আমরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখি, তাহলে এই রকম একটা গঠন আমরা দেখতে পাবো। এখানে তুমি দেখতে পাচ্ছ যে পাতাটা অনেকগুলো স্তর দিয়ে তৈরি, ঠিক আছে। এর যে সবচেয়ে উপরের স্তর আছে একটা পাতলা মোমের স্তর, সেটাকে বলা হয় কিউটিকল। এরপরের স্তরটা হচ্ছে গিয়ে পাতার ত্বক। এটা হচ্ছে গিয়ে উপরের ত্বক এবং এটা হচ্ছে গিয়ে নিচের ত্বক। ত্বকের নিচে আছে মেসোফিল কলার স্তর। এখানে উদ্ভিদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সেটা সম্পন্ন হয়। এখানে তোমরা লক্ষ্য করবা যে পাতার বিভিন্ন জায়গায় কিছু ফাঁকা ফাঁকা স্থান রয়েছে, এগুলোকে বলা হয় পত্ররন্ধ্র বা স্টোমা। এই যে স্টোমা আছে, ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা আছে তার সঙ্গে কনফিউজ করবে না, দুটার বানানটা ভালো করে লক্ষ্য করবা। স্টোমা মানে হচ্ছে গিয়ে পত্ররন্ধ্র, আর স্ট্রোমা হচ্ছে গিয়ে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে জেলির মতো অংশ আছে সেটাকে বলা হয়। এই যে পত্ররন্ধ্রগুলো আছে এদের মাধ্যমেই পাতার মধ্যে গ্যাসের আদান প্রদানগুলো হয়, ঠিক আছে। এবং বাষ্পমোচন প্রক্রিয়াটা এই পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে। এরপর পত্ররন্ধ্রের উপর দিকে কিছু ফাঁকা জায়গা, পকেটের মতো জায়গা হয়তো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় উপপত্ররন্ধ্র। এদের মধ্যেই বিভিন্ন গ্যাসগুলো জমা থাকে, ঠিক আছে। অক্সিজেন, জলীয় বাষ্প এদের মধ্যেই জমা থাকে, ঠিক আছে। পরবর্তীতে কি হয়, পত্ররন্ধ্রের মাধ্যমে এরা বেরিয়ে যায়। এইবার পুরো ছবিটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে পত্ররন্ধ্রগুলোকে আমরা এভাবে দেখতে পাবো, ঠিক আছে। এখানে পত্ররন্ধ্রটা খোলা অবস্থায় আছে, মানে এর মাধ্যমে গ্যাসের আদান প্রদান হচ্ছে, এবং এখানে পত্ররন্ধ্রটি বন্ধ অবস্থায় আছে, মানে এই পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসের আদান প্রদান ঘটছে না। পত্ররন্ধ্রটির দুই দিকে দুটা বিনের দানার মতো তোমরা কোষ দেখতে পাবে, এগুলোকে বলা হয় রক্ষী কোষ। এই কোষগুলোই পত্ররন্ধ্রটিকে খুলতে এবং বন্ধ হতে সাহায্য করে, এবং তার চারপাশে আরো কিছু কোষ তোমরা দেখতে পাবা, এগুলোকে বলা হয় সম্পূরক কোষ। বাষ্পমোচন যে প্রক্রিয়াটা আছে সেটা প্রধানত তো পত্ররন্ধ্রের মাধ্যমেই ঘটে, ঠিক আছে। 90 থেকে 97% বাষ্পমোচন পত্ররন্ধ্রের মাধ্যমেই ঘটে, ঠিক আছে। তো এছাড়া কিউটিক্যালের ব্যাপারে আমরা জানলাম, পাতার উপরে যে পাতলা মোমের একটা আস্তরণ থাকছে সেটাকে কিউটিক্যাল বলছে। সেখান থেকে 3 থেকে 10% বাষ্পমোচন কিউটিক্যালের মাধ্যমে ঘটে, ঠিক আছে। এছাড়াও লেন্টিসেল হচ্ছে গিয়ে কাস্টর যে উদ্ভিদ আছে তাদের কাণ্ড বা শাখার মধ্যে যে ছোট ছোট ছিদ্র আকৃতির গঠন থাকে, যাদের মাধ্যমে গ্যাসের আদান প্রদান এবং সামান্য পরিমাণে বাষ্পমোচনও ঘটে, তাদেরকে লেন্টিসেল বলা হয়। এর মাধ্যমে 0.1% মতো মানে বাষ্পমোচন এর মাধ্যমে ঘটে লেন্টিসেল আবার কোনো কোনো উদ্ভিদের ফলের মধ্যেও দেখা যায়। এবার বাষ্পমোচন প্রক্রিয়াটার বিভিন্ন ধাপগুলো এবং পুরো প্রক্রিয়াটা কিভাবে হয় চলো জানা যাক। তো উদ্ভিদেরা কি মাটি থেকে খনিজ লবণ শোষণ করার জন্য তারা নিজের প্রয়োজনের অতিরিক্ত জল কি করে মাটি থেকে টেনে নেয়, এবং সেই জলগুলো জাইলেম বাহিকার মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে এবং পাতার মধ্যে পৌঁছায়। এরপর পরিবেশের তাপ এবং সূর্যের আলোর জন্য সেই যে পাতার মধ্যে জল আছে সেটা বাষ্পে পরিণত হয়ে যায়, ঠিক আছে। এবং পত্ররন্ধ্র অর্থাৎ স্টোমার মাধ্যমে সেই জলটা বাষ্প আকারে পরিবেশে বেরিয়ে যায়। এইভাবেই পুরো বাষ্পমোচন প্রক্রিয়াটা উদ্ভিদের পাতার মধ্যে সম্পন্ন হয়। তোমরা চাইলেই একটা সহজ পরীক্ষার মাধ্যমে এই যে বাষ্পমোচন প্রক্রিয়া সেটাকে বুঝে নিতে পারো। এর জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদের বাড়ির যে কোনো একটা টবের গাছ নিবা, হ্যাঁ, এবং সেই গাছটার চারিদিকে একটা স্বচ্ছ প্লাস্টিক ঘিরে দিবা, ঢাকিয়ে দিবা ওটা, ঠিক আছে। এরপর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রেখে দিবা। তারপর যখন তোমরা এসে দেখতে পাবা সেই প্লাস্টিকটার গায়ে ছোট 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 জলের বিন্দু জমা হয়ে আছে।
এই জলের বিন্দুগুলোই কি বাষ্পমোচনের সময় উদ্ভিদের পাতা থেকে বেরিয়ে এসেছিল। এইবার আমরা বাষ্পমোচনের কয়েকটা সুবিধা দেখে নেব। ঠিক আছে, বাষ্পমোচনের ফলে কি হয়, পাতার অতিরিক্ত জল বেরিয়ে যায়, এতে গাছের তাপমাত্রা কমে এবং উদ্ভিদ ঠান্ডা থাকে। এরপর বাষ্পমোচনের ফলে কি হয়, উদ্ভিদের পাতার মধ্যে এক ধরনের টান সৃষ্টি হয়। ঠিক আছে, এই জন্যই কি হয়, উদ্ভিদের যে মূল আছে সেখান থেকে জল আর খনিজ লবণ জাইলেমের মাধ্যমে উপর দিকে উঠে যায়। আর এই যে বাষ্পমোচন জনিত যে টান আছে তার জন্য যে জলটা উদ্ভিদের পাতার মধ্যে পৌঁছায় সেটাই কি হয়, মানে উদ্ভিদের খাবার তৈরিতে ব্যবহার হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে সালোক সংশ্লেষের জন্য কি বাষ্পমোচন পরোক্ষভাবে সাহায্য করে। এরপরে বাষ্পমোচনের জন্য কি হয়, উদ্ভিদে জলের স্বাভাবিক চলাচল বজায় থাকে। ঠিক আছে, এর ফলে কি হয়, উদ্ভিদের যে কোষ আছে সেটা সুস্থ এবং সতেজ থাকে। বাষ্পমোচনের উপকারিতা জানার পর কয়েকটা অপকারিতাও জানা যায়। অতিরিক্ত বাষ্পমোচনের ফলে কি হয়, উদ্ভিদেরা প্রচুর জল হারায়। এতে কি করে, উদ্ভিদের মধ্যে জলের ঘাটতিও দেখা যেতে পারে। আবার বাষ্পমোচন বেশি হয়ে গেলে কি হবে, উদ্ভিদের যে স্বাভাবিক বৃদ্ধি এবং খাদ্য প্রস্তুতি ব্যাহত হয়। গ্রীষ্মকালে অথবা মরুভূমি এলাকায় যেখানকার পরিবেশ অনেক গরম এবং শুষ্ক থাকে সেখানে বাষ্পমোচনের পরিমাণ অনেক বেড়ে যায়। ঠিক আছে, এর ফলে উদ্ভিদেরা দ্রুত শুকিয়ে যেতে পারে। তো এখানে এই প্রশ্নটা অনেক বেশি আসে যে বাষ্পমোচন প্রক্রিয়াটাকে প্রয়োজনীয় কিন্তু ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন। কেন বলা হয়, গ্রীষ্মকালে কি হয়, মাটিতে জলের পরিমাণ কমে গেলেও আলো এবং তাপটা বেশি থাকে, ফলে উদ্ভিদের অতিরিক্ত বাষ্পমোচন ঘটে। এর জন্য কি হয়, উদ্ভিদেরা প্রচুর পরিমাণে জল হারিয়ে দেয়। ঠিক আছে, এতে উদ্ভিদের কোষের যে রসফিতির চাপ সেটা কমে যায় এবং এতে উদ্ভিদেরা কি করে, নেতিয়ে পড়ে। এই ঘটনাটা যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, বারবার চলতে থাকে, তাহলে উদ্ভিদেরা কি মারাও যেতে পারে। ঠিক আছে, এই জন্যই বাষ্পমোচন প্রক্রিয়াটাকে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় কিন্তু ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয়। এই জন্যই কিছু কিছু উদ্ভিদেরা এই যে বাষ্পমোচনের হার সেটা কমানোর জন্য নিজের দেহের মধ্যে কিছু বিশেষ পরিবর্তন ঘটিয়েছে, সেগুলোর ব্যাপারে চলো জানা যাক। বাষ্পমোচন হার কমানোর জন্য উদ্ভিদেরা কি করেছে, নিজের পাতাকে কাঁটাতে পরিণত করেছে। এতে কি হয়েছে, পাতার যে পৃষ্ঠতল সেটা কমে গেছে এবং বাষ্পমোচন হার, এর ফলে বাষ্পমোচন হারও কমেছে। তো ক্যাকটাস জাতীয় উদ্ভিদের মধ্যে এই জিনিসটা দেখা যায়। তাহলে কাঁটাটা আসলে হচ্ছে উদ্ভিদের এখানে পাতা। এরপর উদ্ভিদেরা তাদের বাষ্পমোচন কমানোর জন্য কি করেছে, তাদের যে পাতার এপিডার্মিস স্তর আছে, মানে ত্বক আছে, তার উপর একটা মোমের পুরো আবরণী তৈরি করেছে। ঠিক আছে, এতে কি হয়, পাতা থেকে জলটা সহজে বের হতে পারে না। ঠিক আছে, তো আম, নারিকেল, পদ্ম গাছ এইসব উদ্ভিদের পাতার মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা যায়। কিছু কিছু উদ্ভিদের পাতার উপরিভাগে সূক্ষ্ম সূক্ষ্ম রোম জন্মায়, সেই রোমগুলো পাতার কাছে আর্দ্র বায়ুর স্তর একটা ধরে রাখে, ফলে কি হয়, সেখানে বাষ্পমোচন হার কমে যায়। তো ধুতুরা, কচু পাতা এইসব উদ্ভিদের ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য। ঠিক আছে, সেই পাতাগুলোকে একটু কাছ থেকে যদি তোমরা দেখো, সেখানে সূক্ষ্ম 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 রোমের মতো একটা গঠন তোমরা দেখতে পাবা। কোনো কোনো উদ্ভিদেরা কি করে, নিজের পাতা এবং কাণ্ডের মধ্যে বিশেষ ধরনের জল সংগ্রহকারী কোষ তৈরি করেন। ঠিক আছে, সেখানে জল তারা ধরে রাখে এবং একটা কিউটিক্যাল একটা মোটা আবরণী তৈরি করে রাখে, কি জন্য, বাষ্পমোচন রোধ করার জন্য। ঠিক আছে, অ্যালোভেরা, সেডাম, আগেভ এইসব উদ্ভিদের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা যায়। কোনো কোনো উদ্ভিদেরা কি করে, একদম একটা আলাদা ধরনের পদ্ধতি গ্রহণ করে। ঠিক আছে, তারা কি করে, তাদের শিকড়গুলোকে মাটির প্রচুর গভীর পর্যন্ত নিয়ে যায়। ঠিক আছে, জল সংগ্রহ করার জন্য। ঠিক আছে, এর ফলে কি হয়, তাদেরকে বাষ্পমোচন কমিয়ে বাঁচার ব্যাপারে ভাবতে হয় না। ঠিক আছে, তো উট কাটা এবং মরুভূমির যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ আছে এদের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা যায়। তো এখন পর্যন্ত তোমাদেরকে আমি যা কিছু পড়ালাম সেখান থেকে কয়েকটা জরুরি প্রশ্ন চলো দেখে নিই। প্রথমে হচ্ছে বাষ্পমোচন কাকে বলে, যে শারীরবৃত্তিক প্রক্রিয়া উদ্ভিদ দেহে প্রয়োজনীয় অতিরিক্ত জল বাষ্প আকারে বায়বীয় অংশের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়, তাকে বাষ্পমোচন বলে। ঠিক আছে, বাষ্পমোচন কোথায় ঘটে, প্রধানত কি পাতার পত্র রন্ধ্রের মধ্যে ঘটে। লেন্টিসেল কি, কাস্টল উদ্ভিদের কাণ্ডে বা শাখায় থাকা ছোট ছোট ছিদ্র আকৃতির গঠন যার মাধ্যমে গ্যাসের আদান প্রদান এবং সামান্য বাষ্পমোচন ঘটে, তাকে লেন্টিসেল বলে। লেন্টিসেল থেকে কত শতাংশ বাষ্পমোচন ঘটে, কত শতাংশ, 0.1% বাষ্পমোচন ঘটে। ঠিক আছে, এবার এইগুলো আমি পড়াইনি তোমাদেরকে, তবু জেনে নাও এগুলো মাইক্রো উপাদান কাকে বলে। ঠিক আছে,
তো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং জীবন ক্রিয়ার জন্য যে খনিজ উপাদান খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়, ঠিক আছে, যেমনি হচ্ছে লোহা, জিঙ্ক, বোরন, ম্যাঙ্গানিজ, এইসব উপাদান, ঠিক আছে, এদেরকে মাইক্রো বলা হয় কারণ হচ্ছে খুব অল্প পরিমাণে এদের প্রয়োজন, ঠিক আছে। ম্যাক্রো উপাদান কাদের বলা হয়? একই রকম কাজ এদের স্বাভাবিক বৃদ্ধি উদ্ভিদের এবং জীবন ক্রিয়া, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং জীবন ক্রিয়ার জন্য যে খনিজ উপাদান বেশি প্রয়োজন হয় তাদেরকে ম্যাক্রো বলা হয়, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম, এইসব জিনিস। এরপরে কয়েকটা বড় প্রশ্ন আছে যেটা আমি তোমাদেরকে পড়ালাম, সেটা দেখে নেবে, ঠিক আছে। কি বাষ্পমোচনের উপকারিতাগুলি কি কি, এটা দেখালাম তোমাদের, এটা দেখে নিও, ঠিক আছে। বাষ্পমোচনের অপকারিতাগুলো কি কি, ঠিক আছে। বাষ্পমোচন এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাষ্পমোচনকে প্রয়োজনীয় কিন্তু ক্ষতিকারক প্রক্রিয়া কেন বলা হয়, ঠিক আছে। এবং অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য উদ্ভিদ দেহে কি কি পরিবর্তন করে, ঠিক আছে, এটা আমরা দেখলাম, এটাও দেখে নিও। এটা পড়ানো হয়নি, এটা একবার দেখে নেওয়া ভালো করে, ঠিক আছে। বাষ্পমোচন এবং বাষ্পীয় ভবনের মধ্যে পার্থক্য। বাষ্পমোচন কি? একটি শারীরভিত্তিক প্রক্রিয়া যেটা উদ্ভিদের মধ্যে ঘটে, ঠিক আছে। বাষ্প ভবনটা কি? একটা ভৌত প্রক্রিয়া। বাষ্পমোচন প্রধানত দিনের বেলা সূর্যলোকে উপস্থিতি ঘটে। আর বাষ্প ভবনটা কি? দিন রাত্রে সবসময় ঘটে, কিন্তু সূর্যের উপস্থিতিতে বেড়ে যায়, ঠিক আছে, মানে যেগুলো শুকিয়ে যায়, জলগুলো যে শুকিয়ে যায়, পুকুর নদী নালা শুকিয়ে যায় সূর্যের উপস্থিতিতে, সেটা হচ্ছে বাষ্পীভবন, ঠিক আছে। এরপরে এই প্রক্রিয়াটাতে মানে বাষ্পমোচন প্রক্রিয়াটাতে প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না, ঠিক আছে। এই প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার চাপের অস্তিত্ব পরিলক্ষিত হয়, এখানে কোন প্রকার চাপের অস্তিত্ব পরিলক্ষিত হয়, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে আমি যা কিছু বুঝালাম সেগুলো সব কিছু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিয়ে দেবে, ঠিক আছে। আর যে পিডিএফটা দেখিয়ে আমি তোমাদেরকে পড়ালাম, ঠিক আছে, সেই পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করে দিও, তাহলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, ঠিক আছে, আবার পরের ক্লাসে দেখা হবে।